দেখেন, বাংলাদেশে আমি এই বিষয়ে কথা বলি বহু বছর ধরে। তো আমি বহু মানুষ পাইছি যারা শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীও, তারাও মনে করে যে মুঘলরাও উপনিবেশ। উপনিবেশ তো কক্সবাজারেও আছে, উপনিবেশ সমিতি, কক্সবাজার উপনিবেশ সমিতি কি একটা অঞ্চল থেকে একটা মানুষ গিয়ে কক্সবাজারে বসতি করছে, বাংলাদেশের মানুষ। ওইটা হচ্ছে বসতি করা, উপনিবেশ। নিবেশ ওইখানে নিচে, সে উপভাবে। এইটা এক জিনিস। আর একটা অঞ্চল আর একটা অঞ্চলের মানুষ গিয়ে দখল করতেছে, শাসন করতেছে, লুণ্ঠন করতেছে, গণহত্যা করতেছে, এইটা আর একটা জিনিস। এই মৌলিক পার্থক্যটাই আমরা আমাদের মধ্যবিত্ত শিক্ষিত সমাজের মানুষও বুঝতে পারে না। তারা বলে যে মুঘলরাও নাকি ঔপনিবেশিক শক্তি, আর্যরাও নাকি ঔপনিবেশিক শক্তি। তার মানে উপনিবেশ কি, এই বিষয়ে আমাদের মৌলিক প্রাথমিক বোঝাপড়াটাই আসলে ব্যাপক ঘাটতির মধ্যে থাকে। আপনাদের এখানে অত ঘাটতি দেখতে পেলাম না, আলহামদুলিল্লাহ। তো কিন্তু একটা সমস্যা রইলো, সেটা হচ্ছে যে আপনারা বললেন যে মুঘল উপনিবেশ নয়। ভালো, এই কথাটা সুন্দর। তাহলে যারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকা, মানে এখনকার যুক্তরাষ্ট্রে গিয়ে বসতি করলো এবং ওই অঞ্চলটা দখল করলো এবং ওখানে গণহত্যা করলো, ওখানকার আদিবাসীদেরকে উচ্ছেদ করলো, সেটাকে আপনারা উপনিবেশ বলতে পারলেন না। আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করবো তখন বলবেন। তো এটা আপনারা বলতে পারলেন না। কেন পারলেন না? কারণ হচ্ছে যে উপনিবেশ কয় রকম হয় এই বিষয়ে আমাদের ধারণা নাই বলে। উপনিবেশ আমাদের জানা ইতিহাসের মধ্যে কয়েকভাবে ঘটছে। তার একটা হচ্ছে, উদাহরণ হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল শাসন, যেটা আমাদের আমাদের মানে আমাদের এই অঞ্চলের অভিজ্ঞতা থেকে আমরা জানি এটা। আর একটা হচ্ছে নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা এখন এইসব অঞ্চলে যে সাদা মানুষরা পশ্চিম থেকে গিয়ে বসতি স্থাপন করছে, আদিবাসী উচ্ছেদ করে, জমি দখল করে, গণহত্যা করে, ওটাও উপনিবেশ। একটা নাম হচ্ছে সেটেলার কলোনিয়ালিজম, যেটা ওখানে গিয়ে সেটেল করছে এবং কলোনি করছে। উপনিবেশ অবশ্যই করছে, কিন্তু করছে কিভাবে? উপনিবেশ করছে ওখানে সেটেল করে নিয়ে, ওখানে তারা গেড়ে বসছে মানুষকে উচ্ছেদ করে। আর ব্রিটিশ কলোনিয়াল রুল বাংলাদেশে কি হয়েছে, ভারতবর্ষে তৎকালীন, ওরা এখানে সেটেল করে নাই, ওরা এখানে শাসন করছে এবং লুণ্ঠন করছে, প্রয়োজনে গণহত্যাও করছে। তাহলে উপনিবেশের চরিত্র আসলে বা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে যে সে অবশ্যই লুটপাট করবে, লুণ্ঠন করবে। দুই হচ্ছে যে সে অন্যের জমি দখল করবে বা অন্য জমির উপরে, অন্য জনজাতির উপরে তার নিয়ন্ত্রণ কায়েম করবে, সার্বভৌমত্ব কায়েম করবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল তত্ত্ব। কিন্তু সার্বভৌমত্ব কায়েম করবে, জমি জাতি দখল করবে, জনগণের উপরে তাদের শাসন চাপায় দিবে এবং লুণ্ঠন করবে। লুণ্ঠন করে নিয়ে যাওয়া লাগবে সবসময় তা না কিন্তু, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, নিয়ে যাওয়ার আর প্রসঙ্গ নাই। ওরা ওখানে গিয়ে সেটেল করে ওইখানকার মানুষকে উচ্ছেদ করে ওখানে লুণ্ঠন করতেছে ওরা, এবং ওখানে একটা সার্বভৌমত্ব কায়েম করলো। এই দুই ভাবে জগতে উপনিবেশ হাজির হয়েছে ইতিহাসে। কেমন? এটা আরো আরো ভেঙে ভেঙে বলা যায়। আপাতত আমরা প্রধানভাবে দুইটা ধরনের উপনিবেশ চিনতে পারলেই আলাপটা আগানো যাবে। এই দুইটার কোনটার মধ্যেই কিন্তু মুঘল সাম্রাজ্য, মুঘলদের এই অঞ্চল শাসন কি পরে? এই দুটো কোনটার মধ্যে মাথা নাড়লে চলবে? পরে কি? পরে না। এই কারণে মুঘলরা উপনিবেশ নয়, আর্যরাও এই কারণে উপনিবেশী শক্তি নয়। পরিষ্কার করে দেওয়ার জন্য বলা ভালো যে তাহলে কনকোয়ার বা এটাকে কি বলে, কনকোয়ার হচ্ছে যে জয় তো বটেই, আরেকটা বিশেষণ আছে। তো ওই জয়, একটা অঞ্চল জয় করা, বাহুবল, রাজনৈতিক বল দিয়ে কনকোয়ার, তারপরে আরো যা যা মানে এই রকম ঔপনিবেশিক ঘটনার আগে যা যা ঘটছে, তার সঙ্গে এগুলোর মৌলিক পার্থক্য হচ্ছে এইটা। যেমন আর্যরা এখানে আসছে, তারা এখানে ক্ষমতাশালীও হয়েছে, কিন্তু তারা এখানে ওই অর্থে সার্বভৌমত্ব, ওই অর্থে লুণ্ঠন, ওই অর্থে গণহত্যা, এইগুলোর কোনো কিছুর মধ্যে যুক্ত না। মুঘলরাও না। এই কারণে এগুলো কোনো উপনিবেশের ঘটনা নয়। বসতি করছে সেটা আমাদের চট্টগ্রামের মানুষও কক্সবাজার যায়, টাঙ্গাইলের মানুষ এসে রংপুর, কুড়িগ্রামে ভরে গেছে,
চিনেন আপনারা? বুরুঙ্গামারিতে গেলে এখনো টাঙ্গাইলে মানুষ পাবেন আপনি। এইগুলো উপনিবেশ নয়, এগুলো হচ্ছে যে বসতি শিফট করছে। ওকে, এখন আলাপে পরিষ্কার যে উপনিবেশে তাহলে কি কি ঘটছে। লুণ্ঠন হয়েছে, সার্বভৌমত্ব কায়েম হয়েছে, গণহত্যা হয়েছে। এই পুরো জিনিসটা জারি রাখার জন্যে আর যা যা করতে হয়েছে তার মধ্যে কি কি পড়ে, যেমন একটা অঞ্চলের জনজাতির জীবনের ব্যবস্থার সামগ্রিক আয়োজন এবং ব্যবস্থার পরিবর্তন, যেন ঔপনিবেশিক লুণ্ঠন এবং নিয়ন্ত্রণ জারি রাখা যায়, বহাল থাকে অনন্তকাল ধরে। তার জন্য যত রকম আয়োজন করা দরকার সেটা তারা করছে। এই আয়োজনগুলোর মধ্যে যেমন ধরা যাক যে এখনকার আপনারা যারা অ্যানথ্রোপোলজি পড়েন বা পড়ান তারা এগুলা খুব ভালো করে জানেন, সোশ্যালজি বা এখনকার কাণ্ডজ্ঞান এগুলা চ্যাট জিপিটি জেমিনাই বলে দেয়। সেটা হচ্ছে যে মানুষের জীবনের ধরন বৈশিষ্ট্য, জ্ঞানের ধরন বৈশিষ্ট্য, বাঁচার ধরন বৈশিষ্ট্য, তার তার যা যা তার সামাজিক প্রতিষ্ঠান সবগুলাকে তার চিনে নিতে হয় এবং সেই চেনার মধ্যে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। এগুলার কেতাবি নাম আছে গভর্নমেন্টালিটি, তার পার্ট এগুলা। তাকে জানা, চেনা, ডকুমেন্টেড করা, শ্রেণীবদ্ধ করা, ক্লাসিফাই করা, এবং সেগুলো করা হয় যেমন সুমারের মাধ্যমে। ব্রিটিশ কলোনিয়াল রুল প্রথম এখানে সুমারি করলো, সুমারি করার মধ্য দিয়ে এখানে ঠিক করলো, ভাগ করলো মানুষকে কয়েকটা ভাগে, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী, এগুলো ঠিক করলো। এর আগে ভারতবর্ষে এইভাবে ক্যাটাগরাইজেশন হয় নাই। 4-5টা খোপ নিয়ে আসছে, ওই খোপের মধ্যে যারা পড়ে নাই তাদেরকে একটা আম খোপে পাঠিয়ে দিছে মানুষের। এবং এই প্রথমে আমরা ধর্ম সম্পর্কিত একটা ঔপনিবেশিক জ্ঞানের মধ্যে ঢুকলাম কাঠামোগত ভাবে, যে আমি যদি কোনো চেনা ধর্মের মধ্যে না পড়ি তাহলে আমার আর কোনো ধর্ম নাই। আমি যদি চেনা কোনো উন্নত সংস্কৃতির মধ্যে না পারি চেনা, তাহলে আমি অসংস্কৃত বর্বর। এই যে একটা নতুন রকম আমাদের চিন্তা, চৈতন্য, সংস্কৃতি, সামাজিক জীবন, সেইটাকে নতুন করে বিন্যস্ত করা শুরু হলো এবং সেইটাকে একটা বিশেষ মতদর্শিক, ভাবাদর্শিক, জগৎ বিখ্যা বা ওয়ার্ল্ড ভিউ, সেইখান থেকে এটাকে চর্চা করা হচ্ছে বা জারি রাখা হচ্ছে। সেই যে দৃষ্টিভঙ্গি ঔপনিবেশিক শক্তির, তার নাম হচ্ছে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি বা কলোনিয়ালিজম। এখন এইটা আরো বড় আলাপ, আমি পরে আরো ঢুকবো, কিন্তু এইটা যা যা করলো, যে দেখেন সুমারি করতেছে, মানুষকে ক্যাটাগরাইজ করতেছে, ক্রিমিনাল ট্রাইব অ্যাক্ট শুনছেন, নাম শুনছেন আপনারা, কেউ কেউ শুনছেন। জঙ্গল বা আরো বহু রকম মানুষ যাদেরকে ছুটবুট পরা বা পাতলা ধুতি পরা মানুষের মতো দেখায় না, একটু অসভ্য, বর্বর, জঙ্গলি লাগে, কিংবা নারী পুরুষ এই বাণীর মধ্যে পড়ে না, তাদেরকে ক্রিমিনাল ট্রাইবের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ফলে নন বাইনারি, ট্রান্সজেন্ডার, নারী পুরুষের বাইরে ভিন্ন রকম মানুষরা তারা ক্রিমিনাল হয়ে গেল এখন ব্রিটিশ রুলের মধ্যে। তেমনি আদিবাসীরা হয়ে গেল ধর্মহীন জনগোষ্ঠী, শিডিউল্ড কাস্ট, আরো নানান কিছু রকম, কি বলে এটাকে, ও আরেকটা টার্ম আছে, শিডিউল কাস্ট না, ওটার নাম হচ্ছে কি, নামটা ভুলে গেলাম, পরে মনে পড়লে বলবো। ওদেরকে একটা খোপের মধ্যে ফেলা হলো। আমরা এইটাই কিন্তু, এবং এইটাকে জ্ঞানগত ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, সবকিছুর মধ্যে একটা জ্ঞানতাত্ত্বিক প্রকল্পের মধ্য দিয়ে, পেডাগজিক বা শিক্ষা বিদ্যা ব্যবস্থার মধ্য দিয়ে সেটাকে আমাদের ওরিয়েন্ট করা হচ্ছে। আস্তে আস্তে আমরা ওদের ওই ঔপনিবেশিক জগৎ বিখ্যাকে আমাদের করে নেওয়া শুরু করতেছি। বুদ্ধিমানরা প্রশ্ন করবেন, আমাদের কি কোনো রোল ছিল না, আমাদের কি কোনো এজেন্সি নাই? এটা বুদ্ধিমানরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন। এজেন্সি যা আছে তার নাম হচ্ছে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। উপনিবেশ আসছে মানে উপনিবেশ বিরোধী সংগ্রামও শুরু হয়েছে।
কিন্তু সংগ্রাম শুরু হওয়া মানেই আমরা ঔপনিবেশিক এই বিশ্ববিখ্যাত জগৎ বিখ্যাত জ্ঞানের প্রভাবের বাইরে চলে যাচ্ছি, ব্যাপারটা এত সহজ নয়। এইটার মধ্যে একটা নেগোসিয়েশন, মিল মোকাবেলা, আধিপত্য, দাপট, অনেক কিছুর ব্যাপার স্যাপার কাজ করতে থাকে। এবং সেইটার কাজের মধ্যে বড় একটা জায়গা থাকে জ্ঞানগত। জ্ঞানগত ভাবে আমরা ঔপনিবেশিক হয়ে উঠি। এমনকি উপনিবেশ বিরোধী সংগ্রামের মধ্য দিয়েও আমরা একটা বিশেষ ধরনের মানুষ হয়ে উঠছি, যার নাম হচ্ছে ঔপনিবেশিক আধুনিক মানুষ। জাতীয়তাবাদী আন্দোলন, আপনারা এগুলো নিয়ে হয়তো অনেক প্রশ্ন থাকবে, সব উত্তর আজকে দিতেও পারবো না। আপনাদের শিক্ষকরা এখানে আছেন, তারা তাদেরকে গিয়ে ধরবেন যে এই লোক কি বলে গেল, আমাদেরকে এগুলা ঠিকঠাক মতন বুঝান, ভুলভাল বুঝাইছে আমাদেরকে। হ্যাঁ, তো জাতীয়তাবাদী আন্দোলন, যেটা কিনা উপনিবেশ থেকে মুক্তির আন্দোলন বা জাতীয় মুক্তির সংগ্রাম, যেটা কমিউনিস্টরাও করছে, জাতীয়তাবাদীরাও করছে, সেই সব সংগ্রামের মধ্য দিয়ে আমরা কেবলই উপনিবেশ বিরোধিতা করছি তা নয়, আমরা একই সঙ্গে ঔপনিবেশিক বিশ্ববিখ্যাতও পার্ট হয়ে উঠছি অনেক ক্ষেত্রে। উদাহরণ দেব, যেমন হচ্ছে যখন বিশ্বজোড়া জাতীয়তাবাদী আন্দোলন তুঙ্গে, জাতীয় মুক্তি সংগ্রাম তুঙ্গে 40-50-এর দশকে, তখন বেশ কিছু কনফারেন্স হয়েছে। সেসব কনফারেন্সে কিন্তু ন্যাশনাল প্রাইড, জাতীয় অহংকার, জাতীয় গর্ব, আমরাও ওদের মতো হব, এই ভাষ্য দিয়ে আলাপ হইতো তখন। আমরাও ওদের মতো জ্ঞানে বিজ্ঞানে উন্নত হব, এই কথাটা বলার মানে বুঝছেন? এই কথাটার মানে হচ্ছে আমি অনেকখানি ঔপনিবেশিক আধুনিক দৃষ্টিভঙ্গি বিশ্ববিখ্যাত আত্মস্থ করছি। আবার কি, আমাদেরও ইতিহাস আছে, বঙ্কিমচন্দ্রের কথা। আমাদের ইতিহাস নাই, কিন্তু আমাদের ইতিহাস লিখিত হইবে। কে লিখিবে? তুমি লিখিবে, আমি লিখিব। আমাদের ইতিহাস লিখবো, এবং সেই ইতিহাসটা কি দিয়ে লিখবো? আমাদের গৌরব দিয়ে লিখবো, আমাদের গৌরব গাথা দিয়ে লিখবো। এই সবই হচ্ছে জাতীয়তাবাদী চৈতন্যের এক একটা নিদর্শন। এবং আমরা এইভাবে ঔপনিবেশিক আধুনিক মানুষ হয়ে উঠছি, যে এবার ইতিহাসের একটা ক্রমরেখায়, সভ্যতার একটা ক্রমরেখায় নিজেকে কোথাও সিচুয়েট করে, নিজেকে অবস্থান দেখে, নিজের অবস্থানটা দেখে কোথায় সে আছে, এবং তারপরে তার পরবর্তী গতিরেখা, গতিপথ সে ঠিক করে। এইটাই হচ্ছে দুনিয়ায় আধুনিকতার মূল ঘটনা, যে আমাদের একটা সভ্যতার ক্রমরেখা আছে। মানুষ প্রথমত আদিম, তারপরে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ, এই ভাগে ভাগ হয়ে চলতেছে। এবং আমরা যারা আদিম যুগে আছি, আমরা ভবিষ্যতে আধুনিক হইতে থাকবো আরো। এই ক্রমরেখা বা এই টেলিওলজি, এইটাকে আমরা গ্রহণ করতে শিখলাম, এবং আমরা এই বিশ্ববিখ্যাত, এই সময় বিখ্যাত মানুষ হয়ে উঠলাম। এটা একটা নতুন চৈতন্য। এই পুরো চৈতন্যের জগৎটাই হচ্ছে আমাদের ঔপনিবেশিক আধুনিক চৈতন্যের জগতের ব্যাপার স্যাপার। এখন আমি দেখেন একটা আলাপ যুক্ত করে ফেলছি, যে ঔপনিবেশিক আধুনিক, তাই না? এই কথাটা যুক্ত করে ফেলছি না? আপনারা আধুনিকতার আগে ঔপনিবেশিক কথাটা শুনছেন হয়তো অনেকেই, কিন্তু আমি বারবার বলছি ঔপনিবেশিক আধুনিক। এবং আধুনিক তাহলে কি? আধুনিক এবং ঔপনিবেশিকতার সঙ্গে তাহলে যোগাযোগটা কোথায়? এইটা অনেক বড় সমাজ বিজ্ঞানের বিতর্কের বিষয়। আজকে তো সেই সব সুযোগ নাই, কিন্তু আমরা যেটাকে আধুনিকতা বলে বুঝি বা চিনি, সাধারণভাবেই কিছু রূপক দিয়ে বুঝবেন, মেটাফোর দিয়ে বুঝবেন। যেমন ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, হাই রাইজ বিল্ডিং, বিমান, টেলিভিশন, সিনেমা, রেলগাড়ি, টেলিগ্রাফ, এখন অ্যান্ড্রয়েড, বড় জাহাজ, স্টিমার, বাষ্পীয় ইঞ্জিন, শিল্প, কলকারখানা, ফ্লাইওভার, আরো কত কিছু ধরতে পারেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সবই ধরতে পারেন। এই সবই আধুনিকতার মেটাফর। আমরা প্যারিসের মতন হব দেখতে, আমরা ক্যালিফোর্নিয়ার মতন হব দেখতে, আমরা লস অ্যাঞ্জেলেসের মতো হব দেখতে। সকাল বিকাল বলে না আমাদের দেশের নেতারা, নিজের পক্ষে আমরা মালয়েশিয়া হব, ছোটদের প্যারিস, ছোটদের মক্কা, ছোটদের এরকম আর কি, ছোটদের না, গরিবের প্যারিস হচ্ছে হংকং, বা এরকম হবো আমরা সিঙ্গাপুর। আর গরিবের প্রাচীন বাগদাদ হচ্ছে এখনকার মালয়েশিয়া, আমরা নিজের পক্ষে মালয়েশিয়া হব। এই সবই যে আধুনিকতার মেটাফর।
আধুনিকতার রূপক দিয়ে এই সব আলাপ চলতেছে। অর্থাৎ যা কিছু গগনচুম্বী, যা কিছু জগৎ নিয়ন্ত্রণ করতেছে, যা কিছু মানুষ নতুন করে সাজায় ফেলছে আগের ব্যবস্থা ভেঙে, এবং জগতে মানুষের নিয়ন্ত্রণ কায়েম করছে, এবং এটাই নতুন চৈতন্য দশা, এটাই আধুনিকতা। মূলত আপনারা এনলাইটেনমেন্টের নাম শুনছেন, পশ্চিমা। এই পশ্চিমা এনলাইটেনমেন্টের মূল একটা বার্তা হচ্ছে এইটা, আরো অনেক বার্তা আছে। এবং এনলাইটেনমেন্ট একটা একহারা একশিলা ব্যাপার নয়। এনলাইটেনমেন্ট বা আলোকায়ন আন্দোলনটা একশিলা সমসত্ব ব্যাপার নয়, ওখানের মধ্যেও অনেক ইনার ডিনামিক্স আছে, ইনার বা আভ্যন্তরীণ অনেক কারেন্ট বা স্রোত আছে। তারপরেও সাধারণ যেটা ব্যাপার সেটা হচ্ছে এনলাইটেনমেন্টের মধ্যে দিয়ে মানুষ একটা ওই যে সাবালক হওয়ার মতন বলে না, সাবালক হলো মানুষ চিন্তায়, যে এবার সে জগতের কেন্দ্রে, এবার সে জগতের নিয়ন্তা, এবার জগৎ তার সেবায় নিয়োজিত হবে, এবার সে জগৎকে ভোগ করবে, নিয়ন্ত্রণ করবে, দখল করবে। এই যে নতুন ব্যক্তি চৈতন্য, এই যে নতুন মানব চৈতন্য, এইটাই হচ্ছে আধুনিকতার একটা বড় লক্ষণ। আর এই আধুনিকতা পশ্চিমে বিকশিত হয়েছে মূলত ঔপনিবেশিক একটা বৈশ্বিক প্রেক্ষাপটে। এই আলাপটা দুনিয়াতে সমাজতত্ত্বে এখনো পপুলার না। আমি যে আলাপটা করতেছি এটা একটু আনপপুলার, এখনো বিশ্ব একাডেমিতেই আনপপুলার, অজনপ্রিয়। যে এই যে আধুনিকতা পশ্চিমে হাজির হলো, এনলাইটেনমেন্ট আন্দোলন, শিল্প বিপ্লব, এই সবকিছু যে বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে, তার নাম হচ্ছে উপনিবেশ। এটা একটা টার্ম আছে আমাদের, এই টার্মটা যারা বলেন তারা, তাদের স্কুলের নাম হচ্ছে স্কুল অফ থট, একটা কানেক্টেড সোশিওলজি। বিশ্বের ধরেন সেই আফ্রিকায়, এশিয়ায়, ল্যাটিন আমেরিকায় বহু অঞ্চলে উপনিবেশ চলতেছে। ওই ইতিহাসটাকে বাদ দিয়ে আপনি ইউরোপের এনলাইটেনমেন্ট, ইউরোপের রেনেসা, ইউরোপের শিল্প বিপ্লব কিছুই আপনি হিসাবে মিলাইতে পারবেন না যদি আপনি উপনিবেশ বাদ দিয়ে চিন্তা করেন। এখন আপনি দেখেন তো আমার এই কথাটা ভেবে, উপনিবেশ নাই পৃথিবীতে, এইবার ইউরোপের শিল্প বিপ্লব হয়েছে কিনা? উপনিবেশ নাই, এইবার আপনি দেখান জগতে এনলাইটেনমেন্ট আন্দোলন হয়েছে কিনা? এই কথাটা এতকাল সমাজ বিজ্ঞানে পাঠ্য ছিল না, এখন মাত্র পাঠ্য হচ্ছে, মাত্রই পাঠ্য হচ্ছে, এবং এখনো পপুলার না। আমি একটু বলতে পারি যে একটা নতুন ধরনের একটা সোশিওলজির স্কুলের খবর দিচ্ছি। এটা যে আধুনিকতা বলে যেটাকে আমরা চিনি, এটা মূলত এই কারণেই ঔপনিবেশিক আধুনিকতা, যে এইটা উপনিবেশের প্রেক্ষাপটে, ঔপনিবেশিকতার শর্তে, বৈশ্বিক ঔপনিবেশিক শাসন শোষণ প্রক্রিয়ার মধ্যে বিকশিত হওয়া একটা চৈতন্যের, একটা রাজনৈতিক, সাংস্কৃতিক, দার্শনিক, জগৎ বিখ্যাগত একটা আন্দোলন। এই কারণে আমি বলছি যে এটা ঔপনিবেশিক আধুনিকতা, কারণ উপনিবেশ থেকে আধুনিকতা আলাদা করা যাবে না। আমি পরে প্রশ্ন নিব, আমি একটু শেষ করে নিই, 5-10 মিনিট কথা বলে নেই। ক্লান্ত হয়ে গেলে পানি খাবেন, দম নিবেন, হ্যাঁ সব বলা আছে, পেছনে এলার্ম দিয়ে বসবেন, ভালো লাগলে উঠে যাবেন। আমি কিছু মাইন্ড করবো না। তো এই হচ্ছে ঔপনিবেশিক আধুনিকতা। আমরা এই ঔপনিবেশিক আধুনিকতা দিয়ে আমরা জগৎটা খালি চিনি বা জগৎটাকে আমরা বুঝতে শিখছি তাই না, আমাদের শিক্ষা, আমাদের কারিকুলাম, আমাদের পেডাগজি, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের স্কুল মাদ্রাসা, এগুলো দিয়ে, পশ্চিমা মাধ্যম দিয়ে, আরো অনেক কিছু দিয়ে, শাসন দিয়ে, কিন্তু এটাকে একতরফা দেখার কিছু নাই। যেমন আপনারা একজন আফ্রিকান তাত্ত্বিক এবং বিপ্লবীর একটা বিখ্যাত একটা বই আছে, মানে হাউ ইউরোপ আন্ডার ডেভেলপড আফ্রিকা, বা কিভাবে থার্ড ওয়ার্ল্ড, ফানো যেটা বলেন, কিভাবে থার্ড ওয়ার্ল্ড, কথিত থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব কিভাবে উন্নত বিশ্ব, উন্নত বিশ্বকে তৈরি করলো, এইভাবে দেখতে পারেন আর কি। সম্পর্কগুলো এরকম, সম্পর্কগুলো বিচ্ছিন্ন নয় যে একদিকে উপনিবেশ, সেটার সঙ্গে আধুনিকতার কোনো সম্পর্ক নাই, একদিকে উপনিবেশ, ওদিকে শিল্প বিপ্লবের কোনো সম্পর্ক নাই। এভাবে দেখলে এই গতিবিদ, এই সম্পর্কটা পাওয়ারের, জ্ঞানের, এই নেগোসিয়েশন, মোকাবেলা, ডমিনেন্স, আধিপত্য এবং দাপটের সম্পর্কগুলোর জটিলতাটা বুঝতে পারবো না আমরা। এটা বেশ জটিল, এটাকে রোমান্টিসাইজ করা যাবে না, একতরফা ভাবে দেখা যাবে না। ওকে, তো আমরা এই
ঔপনিবেশিক শাসনের মধ্যে থাকলাম কতদিন, আপনাদেরকে একটা মার্কার বলি হিস্ট্রিক্যাল। এটা একটু জনপ্রিয় মার্কার, কিন্তু এটা খুব কাজের, খুবই জনপ্রিয় একটা স্মারক চিহ্ন, কিন্তু খুবই কাজের। আপনি কি কলম্বাসের নাম শুনছেন? পুরো নাম কি? কত সালে গেছিল? আরে সেই তো, আমার তো এখানে দরকারই নাই তো, দেখা যাচ্ছে 1492 সাল। এই 1492 সালকে আপনি, চা তো এটা ঠান্ডা হয়ে গেছে, রাখেন, গরম থেকে খাই। 1492 সালটাকে আপনি পৃথিবীর ইতিহাসে সংগঠিত ঔপনিবেশিক শাসনের শুরুর বিন্দু মুহূর্ত ধরতে পারেন, কলম্বাসের এই অভিযাত্রাকে। এর আগে এত সংগঠিত ভাবে ঔপনিবেশিক বিস্তার এইভাবে ঘটে নাই, সিস্টেমেটিক্যালি, যেখানে অনেক তাত্ত্বিক এইটাকে একটা ওই মোমেন্ট বলেন, মুহূর্ত বলেন, যে 1492 দুনিয়া এর পরে এবং দুনিয়া এর আগে আর এক রকম, দুই রকম। 1492 আগের দুনিয়া একরকম, 1492 পরের দুনিয়া আর এক রকম। ওকে, তো এই যে আমরা এই, তার মানে প্রায় 500 বছরের গল্প হয়ে গেছে না, 500 প্লাস। এই বছরের মধ্যে দুনিয়ায় যা যা ঘটছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম বলি। আধুনিকতার আন্দোলন তো বললামই, জাতি রাষ্ট্র, যেটাকে আমরা রাষ্ট্র বলে বলি আর কি, আধুনিক রাষ্ট্র বলি, এটা ধর্ম বিষয়ক নতুন জ্ঞান, ধর্মকে সংজ্ঞায়িত করা, ধর্মকে কয়েকটা প্রধান পাওয়ারফুল প্রাতিষ্ঠানিক ধর্ম ব্যবস্থার সঙ্গে তুলনা করে বাকি দুনিয়ার কালচারকে মাপার বিদ্যা হাজির হওয়া, আইডেন্টিটি নামের নতুন পলিটিক্স হাজির হওয়া, এবং দুনিয়াতে সভ্যতার একটা মানদণ্ড ধরে বাকি দুনিয়াকে বা অন্য মানুষকে বিচার করার একটা বিশেষ পদ্ধতি। এই সব কিছু আমরা উপনিবেশ থেকে পাইছি। যেমন প্রাচ্যবাদ, এটা আমরা পাইছি উপনিবেশ থেকে। এটা এর আগের জিনিসটা, প্রাচ্যবাদ উপনিবেশের মধ্যেকার জিনিস। আমি এগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাবো না, তাহলে আমাদের 4 ঘন্টা আলাপ শেষ হবে না। প্রাচ্যবাদ দিয়ে আপনি বুঝবেন যে কিভাবে পশ্চিম প্রাচ্যকে তৈরি করছে একটা ঔপনিবেশিক সভ্যতাবাদী একটা দৃষ্টিকোণ থেকে, গেজ থেকে তৈরি করছে। ওরা অসভ্য, বর্বর, ওরা কদর্য, ওরা ওয়াইল্ড, ওরা বন্য, ওরা জঙ্গলি, ওরা খুবই সেন্সুয়াস, ওরা খুবই সেক্সি। হ্যাঁ, হেগেলের মধ্যে পাবেন এইসব উদাহরণ আছে। হেগেল বলে যে আফ্রিকার মানুষ প্রায় ভেজিটেবল লেভেলে আছে, ভেজিটেশন লেভেলে আছে, এবং ওরা খুবই সেন্সুয়াস, ওদের মধ্যে চৈতন্যের, স্পিরিটের কোনো এখনো হাজির হয় নাই। তো এই হলো কলোনিয়াল দর্শনের একটা লক্ষণ আর কি। স্পিরিট হাজির হয় কিভাবে? ইউরোপ দিয়ে বুঝতে হবে আমাদের, ওটাকে বলে স্পিরিট। শিল্প বিপ্লব হচ্ছে স্পিরিট, দুনিয়াকে শোষণ করা হচ্ছে স্পিরিট, এ হচ্ছে হেগেলের স্পিরিট। আমাদের দেশে আবার দার্শনিক জন্মাইছে এরকম, যে ওই হেগেলের ওই স্পিরিটের লাইন ধরে আগাইতে হবে আমাদেরকে। তো এনিওয়ে, তো এখন তাহলে এই সবকিছু ঔপনিবেশিক আধুনিকতার মধ্যে আসছে কি? আধুনিক রাষ্ট্র, জাতি রাষ্ট্র বা পরিচয় ভিত্তিক রাষ্ট্র, পুঁজিবাদ, উপনিবেশ একসঙ্গে জন্ম। উপনিবেশ, আধুনিকতা, আধুনিক জাতি রাষ্ট্র, পুঁজিবাদ একসঙ্গেকার জিনিস, একসঙ্গে জন্ম, একসঙ্গেও বেঁচে থাকে, একসঙ্গেও বেঁচে থাকে। কিন্তু বেঁচে যে থাকে এটা তো আমরা চেয়েও রাখছি, আমরা এটাকে চেয়ে নিছিও, আমরা ওদের মতো হইতে চাইছিও। এই যে হইতে চাইছি, এইখানে আমাদের, যেখানে আমরা এজেন্সিটা হারাইছি আমাদের চাওয়ার, এবং আমরা ওদের চাওয়াটা আমাদের চাওয়া হয়ে উঠছে, এর নাম আরেক নাম শিক্ষা। এর আরেক নাম শিক্ষা। রুশোর শিক্ষা দর্শন এইটাই। রুশো যে মহান দার্শনিক এনলাইটেনমেন্টের, তার দর্শন এইটাই, শিক্ষা দিয়ে মানুষকে তার ডিজায়ারকে পরিবর্তন করা যায়। এনিওয়ে, তো এই হলো উপনিবেশের একটা সাধারণ পরিচয়। এখন উপনিবেশ যা যা করে গেল দেখতেই পাচ্ছি আমরা। উপনিবেশ তো ঔপনিবেশিক প্রত্যক্ষ শাসন চলে গেছে, প্রত্যক্ষ, খেয়াল করেন,
প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন চলে গেছে, অ্যাজ ইন ওর পুলিশ আর নাই, ওর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নাই, কিন্তু আর যা যা থেকে গেল পুরোটার নাম হচ্ছে ঔপনিবেশিকতা, পুরোটার নাম হচ্ছে ঔপনিবেশিকতা। কেমন? এটাকে ইংরেজিতে বলে কলোনিয়ালিটি। আপনারা হয়তো কলোনিয়ালিটি কথাটার সঙ্গে অত পরিচিত না। ঔপনিবেশিকতা, উপনিবেশবাদ একটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, একটা বিচারের পদ্ধতি, একটা পলিটিক্স। আর ঔপনিবেশিকতা একটা অবস্থা। আমরা কোন দশায় আছি, আমরা কোন অবস্থায় আছি, এই 500 বছরের বৈশ্বিক ঔপনিবেশিক অভিজ্ঞতা আমাদেরকে কোথায় নিয়ে আসছে, যেখানে নিয়ে আসছে এটা হচ্ছে ঔপনিবেশিকতা। আমাদের চিন্তায়, মননে, সংস্কৃতিতে, আমাদের জেন্ডার ব্যবস্থায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের উৎপাদন ব্যবস্থায়, আমাদের বাঁচার ধরনে, আমাদের মরার ধরনে। আমি জীবন মরণকে একসঙ্গে বলি, আমাদের জীবন মরণ ব্যবস্থা, সেইটার মধ্যে যা কিছু ওরা রেখে গেল আর যা কিছু আমরা নিয়ে রাখলাম তা মিলাই হচ্ছে ঔপনিবেশিকতা। এই কারণে বি উপনিবেশন দুইটা আলাপ। একটা আলাপ হয়েছে 60 দশক পর্যন্ত, যেটা হচ্ছে যার নাম পপুলার ভাষায় বলে রাজনৈতিক বি উপনিবেশন বা পলিটিক্যাল ডিকলোনাইজেশন, যেটা হচ্ছে জাতি রাষ্ট্রের আবির্ভাব, দেশগুলো স্বাধীন হয়েছে, ডিকলোনাইজেশন শেষ। এইটা হচ্ছে একটা আলাপ। কিন্তু আমি যেই ধারার চিন্তার সঙ্গে যুক্ত, যেই ধারার চিন্তার আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা বলি যে না, এইটা বি উপনিবেশন হয় নাই। কারণ এইটা ওই যে বললাম, প্রত্যক্ষ ওর পেয়াদা পুলিশ আর নাই, ওর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই, কিন্তু ওর ম্যাকডোনাল্ডস আছে, ওর সবই আছে, ও রাষ্ট্রই রেখে গেছে একটা। আমরা ওর সঙ্গে যুক্ত হয়ে এমনটা রাষ্ট্রই বানাইছি যেটাই উপনিবেশ করে। আপনি সিএসটি দিয়ে বুঝবেন, আপনি প্যালেস্টাইন দিয়ে বুঝবেন, আপনি কাশ্মীর দিয়ে বুঝবেন, এই আধুনিক রাষ্ট্র উপনিবেশ বানায়। তো এই যে অবস্থাটা, সব মিলে আমাদের জ্ঞান চৈতন্য, আমাদের জীবন মরণের ধরন, আমাদের অর্থনীতি, আমাদের রাষ্ট্রের ধরন, সমাজের ব্যবস্থার ধরন, তা যেটা ওরা করে গেল, রেখে গেল, সেটা হচ্ছে ঔপনিবেশিকতা। বি উপনিবেশন হচ্ছে তাহলে ওই অবস্থা থেকে মুক্তির আন্দোলন, ওই অবস্থা থেকে মুক্তির সংগ্রাম। এটা কেবল জাতিরাষ্ট্র, স্বাধীন জাতিরাষ্ট্র বানানোর কাজটা নয়। স্বাধীন জাতিরাষ্ট্র হয়েছে 60 সালে, 40, 50, 60, 20 বছরের মধ্যে দুনিয়া স্বাধীন, মোটামুটি বেশিরভাগ রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু এর পরের কি ঘটনা? দুইটা বিশ্বযুদ্ধ, আরো বহু রকম যুদ্ধ চলমান, এবং একটা বৈশ্বিক পুঁজিতন্ত্র সেইটা জগৎটাকে নিয়ন্ত্রণ করে। এবং সেই বৈশ্বিক পুঁজিতন্ত্রের মধ্যে পাওয়ারফুল এখনো পশ্চিম, এবং সেইটা পশ্চিমের সঙ্গে আমরা বাকি দুনিয়ার মানুষেরা পশ্চিমের ওই বিশ্ববিখ্যাত ওই জ্ঞান, ওই সংবেদনশীলতা, ওই সময়ের রেজিমেন্টেশন, সবকিছুর মধ্যে আমরা আমাদেরকে ঢেলে দিছি, ছেড়ে দিছি, সমর্পিত করছি। আমরা ওদের মতো হয়ে ওঠার সাধনায় লিপ্ত হয়ে পড়ছি। এই পুরো প্রক্রিয়া মিলে চলতেছে হচ্ছে এখনকার এই দুনিয়া। এইটা নাম হচ্ছে কলোনিয়ালিটি অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড সিস্টেম। কলোনিয়ালিটি অফ পাওয়ার, জ্ঞানের একটা হচ্ছে যে ঔপনিবেশিকতা, আর হচ্ছে কলোনিয়ালিটি অফ নলেজ, আর হচ্ছে পাওয়ার। কলোনিয়ালিটি অফ পাওয়ারটা কি? এই যে বৈশ্বিক পুঁজিতান্ত্রিক যে কাঠামোটা, এটা একদমই ওই ঔপনিবেশিক লজিক মেনে চলে। যেমন পুঁজিবাদ হচ্ছে সভ্যতা এবং অগ্রগতির প্রতীক। যেখানে কলকারখানা পৌঁছায় নাই, যেখানে নতুন অটোমেটিক ইঞ্জিন পৌঁছায় নাই, ওটা পিছায় আছে, সভ্যতার মধ্যে ঢোকে নাই। ও একই লজিক। উপনিবেশ এবং প্রাচ্যবাদের যে লজিক, ওরা অসভ্য, বরাবর ওদেরকে দখল করা যায়, ওদেরকে শিক্ষিত করে তোলা যায় রুশোভিয়ান পেডাগজি দিয়ে, ওদেরকে আমরা সভ্যতার আলোয় নিয়ে আসব। পুঁজিবাদ একই যুক্তি ব্যবহার করে। ফলে এখন যেটা আছে সেটা মূলত ওই জায়গা থেকে ঔপনিবেশিক প্রাচ্যবাদী, তো ওটা পার্ট মাত্র, মূলত ঔপনিবেশিক বিশ্ববিখ্যাত দিয়েই, এবং বর্ণবাদী একটা বলে রাখা ভালো, আমি একটু মিস করে গেছি। এই যে ঔপনিবেশিক বললাম, ঔপনিবেশিক আধুনিকতা বললাম, সঙ্গে যুক্ত করতে হবে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতা। কারণ হলো কি,
এই যে উপনিবেশটা চলছে, এই উপনিবেশটা চলা সম্ভব হয়েছে মানুষকে রেশিয়ালাইজেশনের মধ্য দিয়ে, মানুষকে বর্ণীকরণের মধ্য দিয়ে। সাদা কালো, অসভ্য সভ্য, এই বিভাজনের মধ্য দিয়ে মানুষকে বর্ণীকৃত করে কাউকে ও হচ্ছে দাস হবার যোগ্য, ওর কোয়ালিটি এইটা যে ও দাস হবে, ওর কোয়ালিটি এইটা যে সে প্লান্টেশন ফার্মে ও দাস শ্রমিক জীবন পার করবে, ইন্ডেঞ্জার শ্রমিক পার করবে জীবন। এই যে দেখার ভঙ্গি, এবং এটা নৈতিকভাবে সঠিক, নৈতিকভাবে সঠিক, এই দৃষ্টিভঙ্গিটাই মূলত বর্ণবাদের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি ছাড়া উপনিবেশ জগতে কায়েম ছিল না কোনো কালে, এক মুহূর্তে যেন না। যে কারণে উপনিবেশী তত্ত্বে বলা হয় যে উপনিবেশ আর বর্ণবাদ একসঙ্গেকার জিনিস, আর পুঁজিবাদ তার ফলাফল। যে কারণে আমরা অনেকে বলি এই ফ্রেজটা যে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ বা কলোনিয়াল রেশিয়াল ক্যাপিটালিজম। এইবার আপনারা আমার মোটা দাগে ফ্রেমওয়ার্কটা পাইলেন। তাহলে দুনিয়াটা এখন আসলে মূলত এই গত 500 বছরে যেটা আছে তার নাম হচ্ছে ঔপনিবেশিক বর্ণবাদী একটা ব্যবস্থা, যার পার্ট বা যার একটা বড় প্রকাশ হচ্ছে পুঁজিবাদ, যার একটা বড় প্রকাশ হচ্ছে আধুনিক রাষ্ট্র, যার একটা বড় প্রকাশ হচ্ছে যে এই নতুন ধরনের ধর্ম বিষয়ক জ্ঞান, পরিচয় বিষয়ক জ্ঞান, জেন্ডার বিষয়ক জ্ঞান, জগৎ বিষয়ক জ্ঞান, এবং যেখানে মানুষ কেন্দ্রে বাকি দুনিয়া তার সেবায় নিয়োজিত থাকবে। এই লজিকটার একটা নাম আছে, সেটা নাম হচ্ছে বাইনারি লজিক। এনলাইটেনমেন্ট বা আলোকায়নের মধ্যে এই বাইনারি লজিকের একটা বড় প্রবণতা আছে। যদি পুরোটা না হয়, বললাম এনলাইটেনমেন্টের মধ্যে অনেক চোরা কারেন্ট আছে, চোরা স্রোত আছে। এনলাইটেনমেন্টের মধ্যে অনেক দার্শনিক ভিন্নভাবে ভাবতেন, কিন্তু ওটার মূল ধারা, মূল সুরটা এইরকম যে জগৎকে মোটামুটি জগৎকে বোঝার জ্ঞানতাত্ত্বিক উপায় কি? আমাদের ভাগ করা। ভাগ না করলে আপনি জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, বুঝতে পারবেন না, কম্প্রিহেন্ড করতে পারবেন না, আপনার জ্ঞানে আপনি ধরতে পারবেন না। যেমন এইটা হচ্ছে কি, ওই কি বলে এটাকে, যন্ত্রটার নাম কি, দোতারা ধরা যায়, আর এটা হচ্ছে ঢোল, ওটা হচ্ছে মানুষ, ওটা হচ্ছে যে একটা গাছ। এই যে আমাদেরকে ভাগ করতে হয়, এটা ছাড়া আমরা জগৎকে না বুঝতে পারি, না ব্যাখ্যা করতে পারি, না বলতে পারি, না ডিল করতে পারি। ও ডিল করতে গেলে আমাদেরকে তাকে চিহ্নিত করতে হয়, আর এই চিহ্নিত করার উপায় হচ্ছে কি, তাকে ভাগ করা। ভাগ করে আমরা তাকে প্রসেস করতে পারি, তখন তাকে সাজাতে পারি নিজের মতো। তো এনলাইটেনমেন্টের বা আলোকায়নের একটা মূল জ্ঞানতাত্ত্বিক ধরন হচ্ছে সে জগৎকে বাইনারি দিয়ে বোঝে। যেমন আলো অন্ধকার, নারী পুরুষ, প্রকৃতি সংস্কৃতি, সভ্যতা বর্বরতা, আবেগ যুক্তি, বিজ্ঞান কুসংস্কার ইত্যাদি, আরো ভাব বস্তু, আরো নানাভাবে আপনারা ভাব মানে এগুলো দেখতে পাবেন আর কি। এইটাকে মোটামুটি সাধারণভাবে একটা গ্রহণযোগ্য এবং প্রায় প্রশ্নহীন ভাবে এই বাইনারি বিভাজনের রীতিটাকেই আধুনিক বর্ণবাদী জ্ঞান কাঠামো গ্রহণ করে চলতেছে, এখনো পর্যন্ত সেটাই চলতেছে। এবং এই জ্ঞান কাঠামোর বাইরে দুনিয়ায় আর তেমন কিছু অবশিষ্ট নাই। আদিবাসী কিছু অঞ্চলের জ্ঞান ছাড়া বাকি দুনিয়ার জ্ঞান মোটামুটি এইরকম জ্ঞানের মধ্যে ঢুকে পড়ছে। এবং এখন ধর্ম বিষয়ক জ্ঞানেও আপনি এইগুলোর প্রভাব পাবেন, আপনি জেন্ডার বিষয়ক জ্ঞানে এইটার প্রভাব পাবেন, আপনি যে কোনো বিষয়ে সংস্কৃতি বিষয়ক জ্ঞানে এইগুলোর প্রভাব পাবেন, এই বাইনারি লজিকের। তার মানে হচ্ছে আমরা যদি এখন এটা দেখি যে তার মানে দুনিয়াটা একটা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতার একটা দাপট এবং আধিপত্যের মধ্যে আছে প্রায় সর্বাংশ। এবং তার ফলাফল হিসেবে আমরা ক্লাইমেট চেঞ্জও দেখতে পাচ্ছি, পুঁজিবাদী শোষণ দেখতে পাচ্ছি, প্যালেস্টাইন দেখতে পাচ্ছি, চিটাগং দেখতে পাচ্ছি, কাশ্মীর দেখতে পাচ্ছি, সবই এইসব প্রক্রিয়ার ফলাফল। আধুনিক জাতিরাষ্ট্র, পুঁজিবাদ, এইসবের ফলাফল এগুলা। এই সবকিছু থেকে বের হওয়ার জন্যে আমাদের পলিটিক্যাল ডিকলোনাইজেশন বা রাজনৈতিক উপনিবেশন, যেটা কিনা জাতিরাষ্ট্রের স্বাধীনতার মধ্যেই সীমিত ছিল, সেইটা কোনোভাবেই যথেষ্ট নয় বলে উপনিবেশন আন্দোলন মনে করে। উপনিবেশন তাহলে কি? উপনিবেশন হচ্ছে যে এই যে ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক জ্ঞান কাঠামো, তার যে
সংবেদনশীলতার ধরন, তার যে জীবন ব্যবস্থা, তার যে সমাজ ব্যবস্থা, তার যে রাষ্ট্র ব্যবস্থা, তার যে দুনিয়া ব্যবস্থা, তা থেকে বের হওয়ার একটা আন্দোলন, সংগ্রাম, চর্চা, অনুশীলন। এইটা হচ্ছে বি উপনিবেশায়ন সংক্ষেপে। সেটা কতভাবে হইতে পারে? সেটা অনেকভাবে হবে। আমাদের জীবন চর্চার ধরন দিয়ে, আমাদের পরস্পরকে চেনা জানার সম্পর্ক রচনার ধরনের মধ্যে দিয়ে, পরিবর্তনের মধ্যে দিয়ে, এই যে জ্ঞানের কথা বললাম, যে জ্ঞানের মধ্যে এই বাইনারিটা ডমিনেন্ট, আলো অন্ধকার, সভ্যতা বর্বরতা, ওরা জঙ্গলে থাকে, ওরা চ্যাং ব্যাং, আমি আধুনিক মানুষ ছুটবুট পরি, আমি সভ্য, এই বাইনারি থেকে বের হওয়ার আন্দোলন। নারী পুরুষ, পুরুষ কর্তা, নারী অধীনস্থ, পাওয়ারের হায়ারার্কিতে পুরুষ উপরে, তারপরে পাওয়ারের হায়ারার্কিতে জীব উপরে, জড় নিচে। এই সবই হচ্ছে এই বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিকতার জ্ঞানতাত্ত্বিক, সাংস্কৃতিক ব্যবস্থার, শাসনের, রেজিমের একটা লক্ষণ বা প্রকাশ আকারে আপনারা উদাহরণ আকারে আপনারা দেখতে পারেন। ফলে এই সব কিছু থেকে বের হওয়ার নাম হচ্ছে বি উপনিবেশায়ন। এইটা আপনি এখন আপনার ধর্ম বিষয়ক বুঝের মধ্যেও ফেলবেন, এইটা আপনার সংস্কৃতি বিষয়ক বুঝের মধ্যে ফেলবেন, আপনার মানুষ বিষয়ক ধারণার মধ্যে ফেলবেন, জগৎ বিষয়ক ধারণার মধ্যে ফেলবেন, সমাজ বিষয়ক ধারণার মধ্যে ফেলবেন, রাষ্ট্র বিষয়ক ধারণার মধ্যে ফেলবেন, জগৎ ব্যবস্থা বিষয়ক ধারণার মধ্যে ফেলবেন। আপনার নিজের চৈতন্য, সেলফ, এই যে ব্যক্তি, কাকে বলে ব্যক্তি? ব্যক্তি আর সমষ্টি আমরা আধুনিকতার পর্বে যেইভাবে বুঝি, এই ব্যক্তি তো সেই ব্যক্তি নয় যেই ব্যক্তি আদিবাসী কমিউনিটি ছিল, বা প্রি কলোনিয়াল উপনিবেশ পূর্ব, বা এই আধুনিকতা পূর্ব, বর্ণবাদী আধুনিকতা পূর্ব যে ব্যক্তিরা, মানুষরা ছিল। এগুলা অনেক লাইনের বিতর্ক আছে, ওই আলাপে যাব না আমরা, কেমন? আর অ্যারিস্টটল গ্রিক নগররাষ্ট্রকে আপনি আধুনিকতা বলতেছেন, তাই তো? ওই তো আপনি বলতেছেন আর কি। হ্যাঁ, তো আমরা এইখানে কোয়ালিফাই করছি যে ঔপনিবেশিক আধুনিকতা, এর মধ্যে বহু রকম আধুনিকতা সম্ভব বলে মনে হয়। কিন্তু আধুনিকতা যদি হয় ব্যক্তির এই যে নতুন অবস্থা চৈতন্যের, এবং জগৎ ব্যবস্থা পালনের এই নতুন ধরন, বাকিগুলোকে আপনি আধুনিকতা বলবেন কি বলবেন না, এটা আপনার ব্যাপার। এইটা নিয়ে একটা বড় সোশ্যোলজিক্যাল ডিবেট আছে, মাল্টিপল মডার্নিটিস বলে একটা ডিবেট আছে। আজকে মনে হয় না এই ডিবেট করার সুযোগ আছে আমাদের, কেমন? কিন্তু আমরা বলতেছি যে 1492 মূলত ঔপনিবেশিক আধুনিকতার শুরুর মুহূর্ত। ওখান থেকে আমরা একটা নতুন রকম আধুনিকতার ব্যবস্থার মধ্যে ঢুকছি। আপাতত আলাপটা এইখানে। কত রকম আধুনিকতা ছিল, চায়না, প্রাচীন মিশর আধুনিকতা ছিল কিনা, ওইগুলা অন্য তর্ক। তাহলে আধুনিকতা কি সেটাকে ডিফাইন করতে হবে, কেমন? কত? 1947। হ্যাঁ, আমাদের ভারতবর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আপনি বললেন 10-20 বছর, এই সময়ের মধ্যে হচ্ছে মানে সকল রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে জাতি রাষ্ট্র তৈরি হয়ে গেল। তাদের যে এই যে একটা প্রভাব, তারা যে আমাদেরকে ওই পরিবেশে তাদের শুধুমাত্র ওই শুধু খাতায় কলমে তারা নিয়ে গেছে, তাকে তো সবকিছু রাখছে। আপনি আগে করে বললেন যে বডি বললে স্মার্ট সময়, দেহ বললে, আমি স্মার্ট শোনার জন্য বলি না এটা, দেহ বললে, এটা তাদের একটা প্রভাব। কি বলা উপনিবেশিকতা যেটা আছে আমাদের মাঝে এখনো যেটা বিরাজ করতেছে, হ্যাঁ, সেই পরিষ্কার ওই উপনিবেশিকতা, আমরা যে বর্তমান যে কথার মাঝে আছি, এই উপনিবেশ বাদে হচ্ছে সবকিছু অন্তর্ভুক্ত। একদম আমাদের তত্ত্ব বাগান পুরোটাই হচ্ছে ওরা নিয়ে গেছে, মানে ওদের আমরাও দিছি, আমরা দিছি। এটা আপনি দুইটা বলছেন, একটা হচ্ছে ওদের প্রভাব, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি শুধু মানে এটা নিয়ে আমরা কতটুকু কনসার্ন, মানে আমাদের এটা আপনি বলবেন। কনসার্ন নিয়ে আমি কিছু বলতে পারবো না। কনসার্ন তো আমি কনসার্ন বলতে আমি কথা বলতেছি বসে বসে। আমাদের আপনার প্রশ্ন শেষ? হ্যাঁ, আমাদের জাতি যদি সুযোগ থাকে যে আমরা এখান থেকে উত্তরণ হব, হ্যাঁ, তারপরে যদি আমরা হচ্ছে ওই যে ওই তাদের ওই দৃষ্টিভঙ্গির নেশায় বুধ হয়ে আছে, এখান থেকে আমাদের বোধোদয় করেন, বসে বসে ধ্যান করেন, এটা কি বলার আছে? এই যে এগুলা করতেছি কেন আমরা? এই কারণেই করতেছি। আর কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন নেওয়ার আগে একটু মাইক দেন। বলেনি। আচ্ছা, আমার আলাপের সেকেন্ড গুরুত্বপূর্ণ পার্ট, এটা ছাড়া এই আলাপটা হবে না, সেটা শেষ করে দিই, তারপর আপনারা উঠে চলে যান, অসুবিধা নেই। সেটা হচ্ছে কি কি বি উপনিবেশায়ন নয়, এটা বলে নেওয়া ভালো। কেমন? এটা খেয়াল করে শোনেন, কি কি বি উপনিবেশায়ন নয়। বি উপনিবেশায়ন তো বলছে কি কি, তাই না? যেমন যা যা ঔপনিবেশিক শাসন থেকে পাইছি, তার মানে এই নয় যে আপনি বিজ্ঞান প্রযুক্তি সব ফালাই দিবেন। বিজ্ঞান প্রযুক্তি উপনিবেশের দয়ার দান নয়। কেমন? আপনারা তো অ্যালজেব্রার খবরও জানেন। বিজ্ঞান প্রযুক্তি পৃথিবীর সকল মানুষের শ্রমের অবদান, এটা উপনিবেশের দয়ার দান নয়। ফলে কোনো কিছু ফেলে দেওয়ার আলাপ আসছে না। আলাপ আসছে যে কি কি বি উপনিবেশের নয়, আমরা কি কি ফেলে দিব আর কি কি গ্রহণ করব, সেটা আলাপ। আমরা ফেলে দিব কি কি সেটা বলে দিচ্ছি, আর কি কি গ্রহণ করব সেটাও বলা যায়। আমরা পৃথিবীর সকল জ্ঞানে আমাদের অধিকার আছে, পৃথিবীর সকল জ্ঞানে আমাদের অধিকার আছে, কারণ পৃথিবীর সকল জ্ঞান পৃথিবীর সকল মানুষের শ্রমে তৈরি হওয়া। ওকে, কি কি বি উপনিবেশন নয় সেটা বলে দিচ্ছি। বি উপনিবেশন নয়, প্রথমত অতীতে ফিরে যাওয়া। খেয়াল করে শোনেন, অতীতে ফিরে যাওয়া বি উপনিবেশন নয়। কথাটা বোঝা যায়? হ্যাঁ, আগে কত ভালো ছিলাম, জঙ্গলে ছিলাম, নদীতে মাছ মারতাম, শাহ আব্দুল করিম গাইতাম, আগেই ভালো ছিলাম, এইটার নাম বি উপনিবেশন নয়। কেমন? অতীতকে ফিরে আনা, জগতের এখনকার বাস্তবতায় অতীতকে হুবহু কপি করে নিয়ে আসা, এটাও বি উপনিবেশন নয়। যেমন আগে 570 সালে আমরা কত ভালো ছিলাম, হ্যাঁ 3500 কি বলে যে খ্রিস্টপূর্ব 4570 সালে আমরা কত ভালো ছিলাম, সেটা আমরা এখন ফেরত নিয়ে আসবো, এর নাম বি উপনিবেশন নয়। কারণ সোশিওলজিক্যালি, সমাজতাত্ত্বিক ভাবে এবং জ্ঞানতাত্ত্বিক ভাবে বা তাত্ত্বিক ভাবে কোনো অতীতকে বর্তমানে ফিরিয়ে আনা যায় না। এটা অসম্ভব একটা প্রকল্প, তাত্ত্বিকভাবেই অসম্ভব প্রকল্প। পৃথিবীর সূর্যের অলরেডি বয়স বেড়ে গেছে, ব্যাপারটা খুব সহজ। সূর্যের বয়স বেড়ে গেছে, আপনি আর সূর্যকে মানে প্রথম থেকে জ্বালাইতে পারবেন না। মানুষও তার ইতিহাসের একটা পর্ব পার হয়ে আসছে, তাকে আর পুরনো পর্বে ফেরত নিতে পারবেন না, ওইখানে আপনি যেতে পারবেন না। আপনি উঠে চড়বেন, আপনি গাঙ্গে নাও দৌড়াইবেন আগের মতোই, এটা হবে না। আপনি নদী রক্ষা করবেন, সেটা অন্য আলাপ। প্রাচীন আফ্রিকা কিছুই ফেরত আসতে পারবেন না আপনি। তাহলে আপনি কি কি করতে হবে? নতুন করে বানাতে হবে, নতুন করে বানাতে হবে, জগতের নতুন অবস্থা নতুন করে সাজাতে হবে, এবং সেই সাজানোর প্রক্রিয়ায় আমরা অতীতের সকল অবস্থা থেকে জ্ঞান এবং প্রজ্ঞা গ্রহণ করব। এইটা আপনি চিন্তায়, সংস্কৃতিতে, চৈতন্যে, জীবন মরণের ব্যবস্থায়, সমাজের ব্যবস্থায়, বিশ্বের ব্যবস্থায় আমরা নতুন ভাবে সাজাবো, যেখানে কি কি নাই, এই জিনিসগুলো নাই। এই ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিতান্ত্রিক আধুনিক রাষ্ট্রীয় নিপীড়ন জুলুমের ব্যবস্থাগুলো আর নাই। ধর্মের নামে, পরিচয়ের নামে, লিঙ্গের নামে যে ঔপনিবেশিক বর্ণবাদী জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যে থেকে বাস করা যে বোঝাপড়া দিয়ে আমরা জগৎকে শাসন করতেছি, মানুষকে ভাগ করতেছি, জেন্ডারে, আইডেন্টিটিতে, বর্ণে, নানান কিছুতে, এই বিভাজন, এই হায়ারার্কি, এই শোষণ, এই ক্ষমতার কি বলা যায়, ক্ষমতার এই বেইনসাফি ব্যবস্থা, তা থেকে আমরা মুক্ত হব। তার নাম হচ্ছে বি উপনিবেশন। কোনো কিছু ফিরায় আনা নয়, কোনো কিছুতে ফেরত যাওয়াও নয়। কেমন? ফলে বি উপনিবেশন এখানে কোনো রোমান্টিক প্রকল্প নয়। আহারে আগে কি সুন্দর, এই আলাপটা বি উপনিবেশন বিরোধী। বি উপনিবেশনের নামে এইটা হিন্দুত্ববাদীরা করতেছে। মোদীকে এই কারণে মোদীপন্থীরা আরএসএস বলে যে আমাদের ভারতের প্রথম ডিকলোনিয়াল প্রাইম মিনিস্টার। দেখেন, আমি কিন্তু অনেক অপরাধ, মানে আমি কিন্তু ভীষণ তীরের মধ্যে আছি। আমাকে অনেক বন্ধু বলে আপনারা তো ডিকলোনিয়াল মুভমেন্টের লোক, আপনাদের তো প্রধানমন্ত্রী হচ্ছে মোদী। কারণ আরএসএস বলছে ভারতের প্রধান ডিকলোনিয়াল প্রাইম মিনিস্টার হচ্ছে প্রাইম মিনিস্টার মোদী। কারণ কি? ওরা অতীত নিয়ে আসতে চায় ফেরত। ওরা ঔপনিবেশিক আধুনিকতার যে ব্যবস্থা, ডেমোক্রেসি, সেকুলারিজম, হামুক তামুক, এগুলো ফেলে দিয়ে ওরা মনুর শাসন ফেরত আনতে চায়। এইটাকে ওরা বলছে বি উপনিবেশন। ফলে মোদী হচ্ছে ওদের প্রথম বি উপনিবেশিক প্রধানমন্ত্রী। এইটা হচ্ছে দক্ষিণপন্থী বি উপনিবেশায়ন তত্ত্বকে অ্যাপ্রোপ্রিয়েট করা বা হজম করা বা আত্মসাৎ করা। কেমন? আত্মসাৎ কথাটার সঙ্গে আপনার পরিচিত তো না? এটাকে দক্ষিণপন্থী আত্মসাৎ অফ ডিকলোনিয়াল মুভমেন্ট, ডিকলোনিয়াল রেটরিক,
ডিকলোনিয়াল তো বলে নাই কোনোদিন যে আমরা অতীতে ফেরত যাব, কেউ বলে নাই। ডিকলোনিয়াল আন্দোলনের কেউ বলে নাই। ফ্রান্স ফানো, এমএস সেজার, গ্লোরিয়া আনজালদুয়া, যা যা নাম বলবেন আপনি, কেউ বলে নাই আমরা অতীতে ফেরত যাব। কোন মুভমেন্ট বলে নাই অতীতে ফেরত যাব। ফ্রান্স কি বলে যে এমএস সেজার কমিউনিস্ট পার্টির নেতা, ফ্রান্স ফানো কমিউনিস্ট পার্টির নেতা, ইন্দোনেশিয়ার সুকর্ণরা সব ন্যাশনালিস্ট, কমিউনিস্ট, নানান রকম মানুষজন, ভাষা নেই, প্রত্যেকে অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টের লোক, প্রত্যেকে ডিকলোনিয়াল আন্দোলনের লোক। এরা কেউ বলে আমরা অতীতে ফেরত যাব, এরা কেউ বলে আমরা সুবর্ণ অতীত ফেরত নিয়ে আসবো। এরা বলছে যে আমরা আমাদের সম্পদ, আমাদের জ্ঞান সম্পদ, ভাব সম্পদ দিয়ে আমরা সমৃদ্ধ হব, পাশাপাশি আমরা বিশ্বের সব জায়গা থেকে নিব যেটা আমাদের জন্য স্বাস্থ্যকর, যেটা আমাদের জন্য দরকারি, উপকারী, সেটা আমরা নিব। যে কারণে বি উপনিবেশন একটা অনুশীলনের নাম। বি উপনিবেশন কোনো রেটরিক নয়, বি উপনিবেশন কোনো মেটাফোর নয়। কেমন? এটা রূপক মাত্র নয়, এটা অনুশীলন দিয়ে বর্তমান সাপেক্ষে, দেশকাল সাপেক্ষে নতুন নির্মাণের নাম হচ্ছে বি উপনিবেশন। বাকিটা যদি অন্য কথা কেউ বলে, সেটা দক্ষিণপন্থী রাইট উইং, ফার রাইটদের আত্মসাৎ, অ্যাপ্রোপ্রিয়েশন অফ ডিকলোনিয়াল লজিক বা বি উপনিবেশী যুক্তি বা অ্যান্টি কলোনিয়াল স্পিরিটের রাইট উইং অ্যাপ্রোপ্রিয়েশন। ওইটা আর বি মুক্তিকামী, বি উপনিবেশী আন্দোলন এক জিনিস নয়। ওটা পুরুষতন্ত্র, জাতিবাদ, বর্ণবাদ, জাতপাত প্রথা সব ফেরত আনতে চায়। আর বি উপনিবেশী আন্দোলন শুরু হয়েছে এগুলোর বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে, শ্রেণী শোষণের বিরুদ্ধে, লিঙ্গ শোষণের বিরুদ্ধে, প্রাণ এবং জড় এই বাহিনীর বিরুদ্ধে, ভাব এবং বস্তু এই বাহিনীর বিরুদ্ধে, এত কিছুর বিরুদ্ধে যে এই উপনিবেশন, সেটা অতীতের পুরুষতন্ত্র ফেরত আনার জন্য নয়, অতীতের জাতপাত প্রথা ফেরত আনার জন্য নয়, অতীতের বর্ণবাদ ফেরত আনার জন্য নয়, অতীতের কোনো কিছু, যা কিছু জুলুম করছে জগতে এ পর্যন্ত, তার কোনো কিছুই ফেরত আনার জন্য বি উপনিবেশন আন্দোলন নয়। কেমন? কথা এইখানেই শেষ, গান শুরু। আসছে? আমার মনে হয় যদি আপনার প্রশ্ন থাকে, আমরা 2টা গান টান করার পরে প্রশ্ন নেব আবার।